কুমারী পূজা ঘিরে মহা অষ্টমীর বর্ণাঢ্য আয়োজন। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। ধর্মীয়ভাবে আমাদেরকে মেয়েদেরকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে এই কুমারী পূজার মাধ্যমে। আজকে অষ্টমী তিথি আর কুমারী পূজা, আমরা চাই যেন মা সবার মঙ্গল করেন। সিলেট জেলা এই মহানগরের মধ্যে এইবার প্রথম আমাদের মহালক্ষ্মী গৃহপীঠে প্রথমবারের মতো কুমারী পূজা হচ্ছে। খাগড়াছড়ির গুইমারার সংঘর্ষ অগ্নিকাণ্ডে পুড়াচ্ছে দোকানপাট, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি উভয়। ঘটনা পরিকল্পিত, দাবি আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সমঝোতার পরও শ্রমিকদের বাধায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর রুটে চলছে না দূরপাল্লার বাস। মালিক পক্ষের সঙ্গে আবারও বৈঠক আজ। এবং বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ। পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। কুমারী পূজাকে কেন্দ্র করে মন্দির মণ্ডপে মহা অষ্টমীর বর্ণাঢ্য আয়োজন। প্রার্থনায় ভিড় করছেন ভক্ত উপাসকরা। এ বিষয়ে জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব সিলেটে গোলজারের কাছে। গোলজার, কুমারী পূজার আয়োজন সেখানে কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, দেখেন আসলে সকাল 10:30টায় সিলেটের যে কুমারী পূজা অর্থাৎ মহা অষ্টমীর কুমারী পূজা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার দুর্গা মন্দিরে। আমরা যদি একটু পরিবেশ পরিস্থিতি দেখাই যে আসলে পুণ্যার্থীদের ঢল কেমন সেটি দেখতে পাচ্ছেন যে সকাল 10:30টা থেকে এরকম জনস্রোত রয়েছে এই আজকের দুর্গা মন্দিরে। এবং এই দুর্গা মন্দিরে যেটি আমরা দেখেছি যে পুরো জেলার এমনকি জেলার বাহিরেও বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এসে কিন্তু এখানে পৌঁছেছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা নিরাপত্তা কমিটি যারা কাজ করছেন তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এই আজকের দেবীকে যে তাদের অঞ্জলি বা ভক্তি বা প্রণাম জানানোর জন্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সামলাতে আসলে খুবই কষ্ট হচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আসলে পুণ্যার্থী যারা আছেন তারা আজকের যে কুমারী দেবীকে তারা পূজা করছেন। এবং আজকের কুমারী দেবী মূলত 6 বছর বয়সী একজন কুমারী রয়েছেন যার নাম অভয়া চক্রবর্তী। অর্থাৎ তাকেই আজকে দুর্গা দেবীর যে শক্তিরূপ হিসেবে আবির্ভূত করা হয়েছে। এবং তারা বলছেন যে মানুষের কল্যাণের জন্য অর্থাৎ যে উৎসবের মাধ্যমে রাষ্ট্রের মঙ্গল কামনা করা হয় সেই বিষয়টা তারা দেখছেন। এখানে আসলে কেমন মানুষ সেটি অনুমান করা অসম্ভব, কারণ হচ্ছে এটি কেবল মন্দির প্রাঙ্গণ। মন্দিরের বাহিরে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে হাজার হাজার আসলে পুণ্যার্থী কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে সিলেটে মানে সিলেট জেলাতে এমনকি মহানগরীতে আজকে প্রথমবারের মতো আসলে এই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মহা অষ্টমীর দিনে যে দেবী দুর্গা যখন তার এই কুমারী দেবীর উপর ভর করেন তখন হচ্ছে সরাসরি তাদের পুণ্যের যে কাজগুলো সেটি আশীর্বাদ স্বরূপ নিয়ে নেওয়ার জন্যই মূলত তারা এখানে নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সের মানুষ, একদম কোলের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যারা আয়োজক কমিটি ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে কোনোভাবেই সামলে নেওয়াটা খুবই কষ্টকর, কারণ এখানে হাজার হাজার, যদিও বলছে এখানে লাখ লাখ মানুষ আসলে রয়েছেন। এই মানুষজনকে আসলে তাদের যে আনন্দের যে দিন অর্থাৎ মহা অষ্টমীর যে মূল প্রার্থনা সেটি শুরু হয়েছে সকাল 10:30টা থেকে এবং এটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে পুণ্যার্থী আছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে কোনো ধরনের উশৃঙ্খলতা তৈরি না হয়। এবং আমরা বাহিরে দেখেছি সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাব সদস্যরা এমনকি স্থানীয় মানুষ আসলে সবাই সহযোগিতা করছেন। এখানে জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে এমনকি সিটি কর্পোরেশন থেকে নানান শ্রেণী পেশার কর্মকর্তা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ যেহেতু এই আয়োজন অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হচ্ছে সুতরাং এই আয়োজনগুলো তারা চলতে থাকবে। এবং এই আয়োজনের যে কাজ সেটি আসলে তাদের
পূজাকে আরো বর্ণিল করে তুলেছে। তো সব মিলিয়ে যে আয়োজন সেটি আমাদের কাছে এখনো চলমান রয়েছে এবং এটি চলতে থাকবে। এই মুহূর্তে আমরা রাজশাহীর খবর জানবো। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী রাকিবুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। আসলে সারা দেশের মতোই আজ কিন্তু শারদীয় দুর্গোৎসবে যে মহা অষ্টমী সেটা কিন্তু সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা রাজশাহীতে পুরো জেলা এবং মহানগর জুড়ে দেখছি যে প্রায় 462টি যে মন্দির মণ্ডপ রয়েছে সেখানে ভক্ত অনুরাগীরা এসেছেন। সকাল থেকে কিন্তু অষ্টমীর বিহিত পূজা এবং এই যে ঠাকুর দর্শন সেটিতে কিন্তু আসলে মণ্ডপে এবং এই যে পূজার যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে পুণ্যার্থীরা পরিপূর্ণভাবেই আছেন। কুমারী পূজা হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে এখানে আসলে কুমারী পূজার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পুরোপুরি আয়োজন চলছে। আপনি জানেন যে শারদীয় দুর্গা উৎসবের এই যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীতে কিন্তু নানা ধরনের আয়োজন থাকে। সেই আয়োজনের গুলোর মধ্যে আসলে দেবীর দুর্গার যে অষ্টমী তিথির বিশেষ বিধি মেনে আসলে পূজা করা, সেটি যেমন হয়েছে দেবীর 8টি শক্তির প্রতীক হিসেবে পূজা সম্পন্ন করা, সেইটিও আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং কুমারী পূজা অনেক মন্দিরে আসলে পালিত হয়। রাজশাহীতে আগে আমরা একটি মন্দিরে আসলে দেখতাম কুমারী পূজা অনুষ্ঠিত হতে, এবারে আসলে দুইটি মন্দিরে এই মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হচ্ছে। ছোট একজন মেয়ের মধ্যে আসলে দেবীকে রূপায়িত করা হয় এবং তার পায়ের ধুলো আসন বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো এবং প্রসাদ দিয়ে কিন্তু আসলে পূজা করা হয়। এখানেও আমরা আসলে দেখছি সেটাই মূলত এই কুমারী পূজার মধ্য দিয়ে যে নারী শক্তি এবং দেবীর যে নারী শক্তি রয়েছে সেটিকে আসলে এর মধ্যে দিয়ে তুলে ধরা হয় এবং এর মধ্যে নারীত্ব এবং মাতৃত্বের যে মহিমা সেটিও কিন্তু আসলে প্রতিফলিত হয়। এর পাশাপাশি আসলে পুষ্পাঞ্জলি এবং পরবর্তীতে অষ্টমীর যে ভোগ আরতি হয় সেটি আসলে হবে এবং একই সাথে যে দেবীর এখানে যারা পূজা করতে এসেছেন তাদের যে প্রার্থনা, সেই বিশেষ প্রার্থনা হবে এবং আজকেই কিন্তু অষ্টমীর দিনে কিন্তু অষ্টমী সন্ধি পূজা সেটি কিন্তু আসলে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে দেখছি যে রাজশাহীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে ভক্তরা এসেছেন, তারা প্রার্থনা করছেন। তারা বলছেন যে 1 বছর পরে যে আসলে মায়ের এই মর্তে আগমন, সেটি যতক্ষণ থাকবেন, জাগ্রত থাকবেন মা, ততক্ষণ তার কাছে আশীর্বাদ তাদের প্রত্যাশিত এবং তার যে অনুষঙ্গগুলো রয়েছে, তার যে আচার অনুষঙ্গগুলো রয়েছে সেটি সঠিকভাবে পালন করা। তো রাজশাহী সহ সারা দেশে আসলে এই যে শারদীয় উৎসবে আসলে মেতে উঠেছে। আমরা এবারে দিনাজপুরে যাব, সেখানে আছেন না আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। রাকিব, সারা দেশের মতো দিনাজপুরেও এই শারদীয় যে দুর্গা উৎসব সেটি বেশ জমে উঠেছে এবং উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর কিন্তু দুর্গোৎসবের জন্য বেশ প্রসিদ্ধ। আমি আছি এখন দিনাজপুরের চিরির বন্দরের খ্যানপাড়া সার্বজনীন দুর্গা উৎসবে। এটি এখানে এখন এই মুহূর্তে প্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে অষ্টমী পূজা শেষ হয়েছে এবং এই অষ্টমীর দিনের যে সবথেকে মূল আকর্ষণ যেটি কুমারী পূজা, সেটির প্রস্তুতি চলছে। তো আমি বেশ অনেকক্ষণ থেকে এই মণ্ডপে আছি এবং দেখেছি যে প্রচুর ভক্ত সমর্থকরা তারা এসেছেন এবং তারা অঞ্জলি দিয়েছেন এবং যে সকালের যে পুজোটি হয় সেই পুজো অনুষ্ঠিত হয়েছে, অষ্টমী পুজো, এবং খুব প্রচণ্ড রকমের উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এবারে দুর্গোৎসবটা পালন করা হচ্ছে। এবং আমি এখানকার যারা আয়োজক কমিটি আছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম সার্বিক পরিস্থিতি নিয়ে। তারা বলছেন যে গত বছরের থেকেও এবারে অনেক ভালোভাবে তারা পূজা উদযাপন করতে পারছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলার জনিত কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত তারা লক্ষ্য করেনি এবং আমরা দেখছি যে পরিমাণ আনন্দ নিয়ে এই সনাতন ধর্মের যারা আছেন তারা যে পরিমাণ আনন্দ নিয়ে করছেন এবং এটি তারা বাকি দিনগুলো তো বজায় রাখতে চান। জানিয়ে রাখি যে এবারে দেবী দুর্গা মর্তে এসেছেন গজ বা হাতিতে। এটিকে হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে শুভ লক্ষণ, অর্থাৎ ধন সম্পদ ফল ফলাদিতে এই মর্ত ভরে যাবে, এরকমটি মনে করা হয় শাস্ত্র অনুযায়ী, যদি দেবী দুর্গা এবার হাতিতে এসে থাকেন। এবং সব মিলিয়ে আমি দেখেছি যে আশেপাশের মণ্ডপগুলোতেও আমি খোঁজ নিয়েছি, সব জায়গাতেই আসলে যথেষ্ট আনন্দের সাথে পূজা উদযাপন হচ্ছে এবং সবার মধ্যে একটাই প্রার্থনা
যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত অনাচার আছে, যত অনাসৃষ্টি আছে, সেগুলো যেন দূর হয়ে শান্তিময় একটি পৃথিবী এতে তারা বাস করতে পারে, বা এই পৃথিবীর মানুষজন এটি তারা প্রার্থনা করছেন। এবং আমি দেখেছি, আমি এখন যে মণ্ডপে আছি এটি একদম গ্রামের মধ্যে একটি মণ্ডপ, যে শহরের সাথে গ্রামের যে পূজার পার্থক্য সেটি খুব বেশি বোঝা যাচ্ছে না, খুব বেশি বোঝা যায় না। যেমন আগের যেমন শুধুমাত্র শহরেই আলোকসজ্জা বা সাজসজ্জার বিষয়গুলো থাকতো, এখন কিন্তু প্রত্যন্ত গ্রামেও একদম জাঁকজমকভাবে পূজা পালনের যে রীতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে ময়মনসিংহে কতখানি আনন্দ এবং উৎসাহের সাথে সেখানে এই দুর্গোৎসব পালিত হচ্ছে? বাপি, একেবারে যথাযোগ্য মর্যাদায় আনন্দ উৎসবের মধ্যে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে সারা দেশের মতো ময়মনসিংহ। আমি এখন রামকৃষ্ণ মিশনে রয়েছে এবং এই মিশনে যে আজকে যে মহা অষ্টমীর যে মূল আকর্ষণ যে কুমারী পূজা, সেটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এর আগে আমরা দেখতে পেরেছি পুষ্প, মাল্য, বায়ু, অগ্নি এবং এই যে 5 নৈবেদ্য, বস্ত্রসহ 5 নৈবেদ্যে কিন্তু দেবী দুর্গাকে পূজিত করা হয়েছে। এখন দেখতে পাচ্ছি আমরা কুমারীকে বসানো হয়েছে এবং কুমারী পূজা হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে পটভূমিতে যে কুমারী পূজা, যেখানে বলা হচ্ছে যে শাস্ত্রের কুমারী পূজার উদ্ভবই হয় আসলে বানাসুর বা কোলাসুরকে হত্যার মধ্য দিয়ে, এবং কোলাসুর নামক যে অসুর একসময় স্বর্গমর্ত অধিকার করে নেয় এবং কোলাসুর স্বর্গমর্ত অধিকার করার বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সময় দেবতাগণের আবেদনের সাড়া দিতে দিয়ে দেবী দেবতাদের আবেদন সাড়া দিতে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করা হয়। প্রতি বছর দুর্গা দেবীর মহাষ্টমী পূজাকে কুমারী পূজা কিন্তু আসলে অনুষ্ঠিত হয় কুমারী পূজা হিসেবে, এবং পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার প্রস্তুতি এবং মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত রয়েছে কিন্তু। এবং বর্ণনা অনুসারে সেখানে যেটা বলা হতো যে কুমারী পূজার কোনো জাতি, ধর্ম, বর্ণভেদ নেই, দেবজ্ঞানে যে কোনো কুমারী আসলে পূজনীয়, তবে সাধারণ যে ভ্রমণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 16 বছর থেকে যে কোনো কুমারী বয়সের মেয়ের পূজা কিন্তু করা যায়। অনেকেই মতে 2 বছর থেকে 10 বছরের মধ্যে মেয়েদেরকে এখানে কুমারী পূজা আসলে বসানো হয়। এবং এখানে যে যিনি বসেছেন আমরা দেখতে পাচ্ছি যে তার নাম আরাধ্য দেব শ্রেয়া, এবং তিনি 9 বছরের কুমারী এবং তাকে কিন্তু কুমারী পূজায় বসানো হয়েছে। এবং বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু আসলে কুমারী পূজাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে সব স্ত্রী লোক ভগবতীর একটি অপরূপ এবং শুদ্ধাত্মা, এবং কুমারীকে ভগবতী বেশি প্রকাশ দুর্গা পূজার অষ্টমী এবং নবমীতে সাধারণত 5 থেকে 7 বছরের একটি কুমারী প্রতিমা বসিয়ে কিন্তু আসলে পূজা করা হয়। এবং যেটা বলা হয় যে নবরাত্রি অষ্টমী তিথিতে বিশেষভাবে কুমারী পূজা করা হয় এবং এই দিনে 9 দিন ধরে দেবী দুর্গা 9টি রূপের মধ্যে কুমারী স্বরূপ শক্তি পূজা করার পর আসলে পূজা করা হয়। বিশেষ করা হয় যে এই দিনে মেয়েদের সেবা করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে। 2025 সালে শারদীয় নবরাত্রি শুরু হয় 22 সেপ্টেম্বর এবং 2025 সালের শারদীয় নবরাত্রি অষ্টমী তিথি 30 সেপ্টেম্বর মঙ্গলবার, এই দিনে কুমারী পূজা করা হয় এবং দেবী দুর্গার উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ভোগ কিন্তু দেওয়া হয়। এবং কুমারী পূজার মধ্যে দিয়ে ছোট মেয়েদের আমন্ত্রণ জানানো হয়। নবরাত্রির উপবাসের পর কুমারী পূজা অপরিহার্য, এটি করলে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করা। এই পূজার ধন, স্বাস্থ্য এবং বৈবাহিক সুখ নিয়ে আসে বলে কিন্তু বলা হচ্ছে। কুমারী পূজা অষ্টমী নবমীতে করা হয়, একে কঞ্জক পূজাও বলা হয়। এই পূজায় 2 থেকে 10 বছর মেয়েদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূজার কার্যক্রমটা কিন্তু চলছে এবং অনেক ভক্ত এই রামকৃষ্ণ মিশনের শত সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই কুমারী পূজা দেখতে এসেছেন। তো সার্বিকভাবে এখনও কুমারী পূজা চলছে এবং পরবর্তীতে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যে হিন্দু সনাতন ধর্মীদের যে মহা অষ্টমী সেটি কিন্তু সাজানো হয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহে। এখন আমরা বগুড়া যাব, সেখানে রয়েছেন সহকর্মী রাজীব সিং। রাজীব, আপনি জানাবেন যে মহা অষ্টমীর সেখানে সর্বশেষ কি আয়োজন চলছে? ইমতিয়াজ, আমি এখন বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বাজার সার্বজনীন যে দুর্গা মন্দির রয়েছে সেখানে রয়েছে। এখানে একেবারে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে সময় মতো তারা দেবী দুর্গার প্রতিমা না পেয়ে
কর্ক শিটে দেবী দুর্গার ছবি প্রিন্ট করে এখানে পূজার আয়োজন চালাচ্ছেন। এখানে আমরা এই মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জানতে চেয়েছিলাম যে এই ছবির কারণটি কি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ষষ্ঠী পূজার ঠিক 22 দিন আগে প্রতিমার জন্য তারা টাকা দিয়েছেন এবং 22 দিন পর ষষ্ঠী পূজার দিন তাদের প্রতিমা পাওয়ার কথা। মহালয়ার পর পর্যন্ত কারিগর তাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে প্রতিমা দেয়া হবে, কিন্তু ঠিক ষষ্ঠী পূজার দিন কারিগর জানিয়েছেন যে তাদের প্রতিমা দেয়া সম্ভব হচ্ছে না, তাদের প্রতিমাটি তৈরি করা হয়নি। তৎক্ষণাৎ তারা সিদ্ধান্ত নিয়ে কর্কশিটে ছবি প্রিন্ট করে তারা সপ্তমী পূজার দিন থেকে দুর্গাপূজার যে আয়োজন সেটি শুরু করেছেন। তারা বলছেন যে বিগত বছরগুলোতে যেরকম ভক্ত এবং দর্শনার্থীরা আসতেন তার চেয়ে কিছুটা এবছর বেড়েছে। এর কারণ এই ব্যতিক্রমী আয়োজনের খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে এবং দর্শনার্থীরা আসছেন এই কর্কশিটের যে আয়োজন চলছে এই আয়োজনটি দেখছেন। ঠিক একই কারিগরের কাছে কিন্তু আরও বেশ কয়েকটি প্রতিমা তৈরির কাজ ছিল এবং আশপাশের গ্রামগুলোতে সব মিলিয়ে 3টি মন্দিরে পূজার যে আয়োজন সেই আয়োজন বিঘ্ন হয়েছে এর কারিগরের অবহেলার কারণে। কারিগর বলছেন যে কারিগরের বেশি প্রতিমা তৈরির কারণে তাদের এই 3টি মন্দিরে তাই এই প্রতিমাগুলো দিতে পারেননি। তার মধ্যে একটি মন্দিরে পরবর্তীতে অন্য জায়গা থেকে প্রতিমার ব্যবস্থা করা হয়েছে, এই মন্দিরটিতে ছবি দিয়ে করা হচ্ছে। আর একটি মন্দির রয়েছে সেই মন্দিরে অসম্পূর্ণ একটি প্রতিমা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে কারিগরকে বাধ্য করা হয়েছে প্রতিমাটি সম্পূর্ণ করার জন্য। তারা পরবর্তীতে সম্পূর্ণ করে দুর্গাপূজার আয়োজন চালাচ্ছেন। আর এই মন্দিরটিতে যারা ভক্তরা বলছেন যে মন্দিরে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, এটি সত্য যে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু এই যে যারা আছেন এখানকার যারা ভক্তরা তাদের একটি অপূর্ণতা রয়ে গেছে। তাদের যে দেবী দুর্গার যে প্রতিমার মাধ্যমে যে পূজার আয়োজন সেটিতে যে পূর্ণতা, এই ছবিতে তাদের কিছুটা অপূর্ণতা রয়ে গেছে বললে আমাদেরকে জানিয়েছেন এখানকার ভক্তরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুর্গাপূজার আয়োজনের সব শেষ খবর। জ্যোতিকা। সারা দেশে চলছে মহা অষ্টমীর বর্ণাঢ্য আয়োজন, সে খবর জানাচ্ছিলেন বিভিন্ন মন্দির মণ্ডপ থেকে সহকর্মীরা। এদিকে পূজাকে ঘিরে বেড়েছে ফলের চাহিদা, এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সরবরাহ। ফলের বাজারের সবশেষ খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ ও চাঁদপুর থেকে তালহা জুবায়ের। শুরুতে যাব সৌরভের কাছে। সৌরভ, দেশি বিদেশি ফলের সরবরাহ সেখানে কেমন দেখছেন জানাবেন? জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন যে শেরপুরে কিন্তু অন্যান্য জেলার মতো কিন্তু শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে বৃহৎ অনুষ্ঠান সেটি হচ্ছে দুর্গাপূজা। সেটি কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে। তো আমরা দেখেছি যে এই পুজোকে সামনে রেখে প্রায় সব ধরনের ফলের মতো কিন্তু দেশীয় ফলের সংকট এবং সরবরাহের অজুহাতে কিন্তু প্রায় সব ধরনের দেশীয় ফলের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখেছি যে গত সপ্তাহে যে পেয়ারা বিক্রি হচ্ছিল 70 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা পেঁপে দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা আনারস দেখেছি, গত সপ্তাহে আনারস বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকা প্রতি পিস, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি বিভিন্ন যে অন্যান্য যে ফলগুলো সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে দেশি ফলের সাথে কিন্তু পাল্লা দিয়ে বিদেশি ফলের দাম অনেকটা বেড়েছে। তো আমরা দেখেছি গত সপ্তাহে যে ছোট আঙ্গুর, সাদা আঙ্গুর রয়েছে, সেটি বিক্রি হচ্ছিল 400 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 60 টাকা বৃদ্ধি পেয়ে 460 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ড্রাগন ফল রয়েছে, ড্রাগন ফল গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 200 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 60 টাকা বৃদ্ধি পেয়ে 260 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি খেজুর বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 500 টাকা কেজি ধরে, সেটিও কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 50 টাকা বৃদ্ধি পেয়ে 550 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া মালটার দাম তো আমরা দেখেছি গত সপ্তাহে যে লাল বড় আঙ্গুর বিক্রি হচ্ছিল 380 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 টাকা কমে 340 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া যে আপেল রয়েছে, আপেল বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে 280 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলছি। বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে যদি সরবরাহ সংকট কেটে যায় তাহলে হয়তো দাম অনেকটা কেটে নাগালের মধ্যে থাকবে এবং দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তো আমরা ফলের দাম জানতে চলে যাচ্ছি আমাদের চাঁদপুরে আরেক সহকর্মী রয়েছেন তালহা জুবাইরের কাছে। তালহা, জানাবেন চাঁদপুরের ফলের বাজার দর কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সৌরভ, ধন্যবাদ আপনাকে। আসলে শেরপুরের তুলনায় কিন্তু চাঁদপুরে ফলের যে দাম তা কিন্তু কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাজারগুলোতে দেশি এবং বিদেশি যে ধরনের ফল রয়েছে আসলে কিন্তু তার কিন্তু
চাহিদার তুলনায় কিন্তু যোগানো বেশ দেখা যাচ্ছে, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিদেশি যে ফলগুলো রয়েছে সেখানে কিন্তু 20 থেকে 40 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম কমেছে। গেল সপ্তাহে যেখানে আপেল বিক্রি করা হয়েছে 400 টাকা কেজি, তা কিন্তু আজকের বাজারে 350 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া মালটা 300 টাকার মালটা আজকে 20 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 280 টাকা দরে, এবং তরমুজ কিন্তু কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। তাছাড়া আসলে দেখতে পেয়েছি যে আঙুর কিন্তু বিক্রি করা হচ্ছে 380 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু ছিল 400 টাকা দরে কিন্তু বিক্রি করা হয়েছে। তবে এর মধ্যে দাম বেড়েছে 50 টাকা বেড়ে কিন্তু আনার বিক্রি করা হচ্ছে 400 টাকায়। তাছাড়া দেশি ফলের মধ্যে কিন্তু আসলে ডাব এবং নারকেলের চাহিদা কিন্তু বেশ রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে ডাব কিন্তু বিক্রি করা হচ্ছে 100 থেকে 130 টাকার মধ্যে, এবং নারকেল কিন্তু বিক্রি করা হচ্ছে জোড়া প্রতি 200 থেকে 300 টাকার মধ্যে। আসলে দেখতে পেয়েছি যে বাজারে এখন কিন্তু দেশি ফলের মধ্যে কিন্তু নানান ধরনের ফলের কিন্তু চাহিদা বেড়েছে, যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের পুজো চলছে। আসলে আমরা জানি যে পুজোর কাজে কিন্তু যে বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি কিন্তু আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের কিন্তু ফল কিন্তু তারা ব্যবহার করছেন, এবং তাদের এই পূজা ঘিরে কিন্তু নানান ধরনের আসলে ফল কিন্তু বাজারে উঠতে শুরু করছে। জামপুরা থেকে শুরু করে অন্যান্য যে ধরনের ফল রয়েছে সব ধরনের ফল কিন্তু আসলে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তবে দাম কম থাকার কারণে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তো সবকিছু মিলিয়ে আসলে চাঁদপুরের ফলের বাজার কিন্তু বলা চলে যে নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো জ্যোতিকা, এই ছিল আমাদের চাঁদপুর থেকে ফলের বাজারের সবশেষ। শেরপুর ও চাঁদপুর থেকে ফলের বাজারের দরদাম এবং সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুলাই আগস্ট মাসে এগুলোর ব্যাপারে আপনাদেরকে অল্প একটু জানাতে চাই। এই সময় বিভিন্ন স্থানে সংঘটিত যে ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে 55টা মামলায় আমরা চার্জশিট দিয়ে দিয়েছি। এর মধ্যে হত্যা মামলা 18টি এবং অন্যান্য ধারা মামলা মানে হত্যা ছাড়া গুরুতর আঘাত ইত্যাদি অন্যান্য মামলা হচ্ছে 37টি। এই 55টি হত্যা মামলা, এই 55টি মামলা আপনার শেরপুর, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ঢাকা, পাবনা, কুড়িগ্রাম, বগুড়া জেলার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। আর এছাড়া অন্যান্য ধারার মামলাগুলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, নরসিংদী ও বরগুনা জেলায়। হত্যা মামলায় মোট আসামি যারা চার্জশিটেড হয়েছে 1941 জন, আর অন্যান্য ধারায় আমরা চার্জশিটেড আসামির সংখ্যা 2185 জন। এই হচ্ছে আমরা যেগুলো তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দিতে পেরেছি। আর আপনারা জানেন যে ওই 2 মাসের বৈষম্য বিরোধী আন্দোলনের মোট মামলা কিন্তু অনেক, 1760। তার মানে অধিকাংশ মামলাই এখনো পর্যন্ত তদন্তাধীন। এই 1760-এর মধ্যে হত্যা মামলা 766, অন্যান্য ধারার মামলা 974। এই মামলাগুলোর তদন্ত আরও গতিশীল এবং স্বচ্ছ করতে আমরা শুধুমাত্র সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলে নয়, আরও অনেক উপরের লেভেলের সিনিয়র কর্মকর্তারা তারা এগুলোকে তদারকি করেন, মনিটরিং করেন। তারা কিছুটা মেন্টরিংও করেন, কারণ যারা নবীন কর্মকর্তা, যারা এরকম গুরুতর মামলা তদন্ত করতে অভ্যস্ত নয়, তাদেরকে ওনারা মেন্টরিংও করে থাকেন। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় বিচার দাবি নিয়ে 35 কিলোমিটার দূরে গুইমারায় আগুন দেওয়ার ঘটনা ও সংঘর্ষকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এটি পরিকল্পিত। পাহাড়কে অস্থির করতেই সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটিয়েছে একটি মহল। সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি অর্ধশত পরিবার। বিস্তারিত জানাতে হোসাইন জিয়াদের রিপোর্টে দেখুন বিস্তারিত, এবং ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। পুড়ে গেছে মাথা গোজার ঠাই, আয়ের পথ হারিয়ে নিঃস্ব হিংসার আগুনে। সাজানো সংসার চোখের সামনেই ছাই হয়েছে। হতাশা, দুঃস্বপ্ন আর চোখের জলে পাহাড়ে সেদিনের সহিংসতার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা।
গুইমারার সে বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকানপাট, বসতঘর, যানবাহন। সংঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই, যারা যুগ যুগ একসাথে থেকেছেন, ব্যবসা করেছেন। আগামী দিন কিভাবে কাটবে, কিভাবে বা সাজাবেন সংসার, সে ভাবনা সাধারণ পাহাড়িদের। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবারগুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন চালিয়ে দিছে বাঙালিরা। একই অবস্থা বাঙালিদেরও। বাজার, দোকানপাট, বসতঘর শুধু পড়েনি, যেন আগুনে পুড়েছে সম্প্রীতি, সৌহার্দ্য আর দীর্ঘদিনের ভালোবাসা। সে সম্প্রীতি আর কি কখনো জোড়া লাগবে? একসাথে থাকলেই কি থাকা হবে পাশাপাশি? সে প্রশ্ন সবার। 5,75,000 টাকা নিয়ে গেছে লুটপাট করে। এরপরে ওরা আসে, প্রথম লুটপাট করছে, ভাঙচুর করছে, এরপর আসে পুরোটা আগুন ধরা দিয়েছে। আমাদের 7টা মোটরসাইকেল ছিল, 7টা মোটরসাইকেল একবার পুরো ছাই হয়ে গেছে। কোনো রকম আমরা এখান থেকে মালামালগুলো যেখানে আমাদের সেনাবাহিনীরা আছে ওইখানে ওনাদের নজরদারিতে নিয়ে রাখতেছি। এই ঘটনাগুলো ঘটার ফলে দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো ভাঙা তো হয়ে গেছে, আর এখানে তো আর কিছু হবে না। প্রশ্ন হলো, প্রায় 35 কিলোমিটার দূরের একটি ধর্ষণের ঘটনায় কেন জ্বলে পুড়ে ছারখার গুইমারা? কেন নিঃস্ব হলেন নিরপরাধ এসব মানুষ? কেনই বা খালি হলো মায়ের কোল? এটি কি পরিকল্পিত? তাকাতে হয় সেদিনের ঘটনায়। ড্রোন ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ একদল যুবককে। কেউ কেউ ছিলেন ভবনের ছাদে, ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন, আর ছিল মারমুখী পরিকল্পনা। ঘরে বাড়িতে আগুনও দেয়া হয় পরিকল্পিতভাবে, যদিও এখানে বসবাস করা কেউ সহজে বলতে চায় না এসব কথা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সুষ্ঠু বিচারের পরিবর্তে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা চাই না যে সামান্য একটা ঘটনা নিয়ে এতগুলো তোলপাড় এতগুলো হবে, এটা তো আমরা কোনোদিনও ভাবি নাই। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। সংঘর্ষের এ ঘটনায় প্রকৃত জড়িতদের বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্ত চান ক্ষতিগ্রস্তরা, চান সরকারি সহায়তা। ধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের খাগড়াছড়িতে, কিন্তু সে ঘটনার রেশ এসে পড়ে গুইমারার এই বাজারটিতে। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন, তারা দীর্ঘ সময় ধরে আসলে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি সেটি বজায় রেখেই বসবাস করছিলেন, কিন্তু 30 কিলোমিটার দূরের একটি ঘটনায় তারা আয় উপার্জনের পথ থেকে শুরু করে মাথা গোঁজার ঠাঁই সবই হারাবেন, সেটি তারা কল্পনাও করেননি। এক কথায় তারা বলছেন, কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটি রহস্যজনক, এবং তারা বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করা সময়ের দাবি। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। পাহাড়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও সংঘর্ষ ঘিরে এখনও থমথমে খাগড়াছড়ি। সেখানকার পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আইন শৃঙ্খলার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে জানাবেন। জ্যোতিকা, মূলত খাগড়াছড়ির পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে, যদিও 144 দ্বারা কিন্তু এখনও জারি আছে, তবে যে অবরোধ ছিল সেটি কিছুটা শিথিল করা হয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে ঢাকার যে সড়কটি। তবে সেই অবরোধ শিথিল করার খুব একটা প্রভাব আমরা দেখছি না। আমরা এখন যে জায়গাটিতে আছি, চেঙ্গি স্কোয়ার, সেই জায়গাটি দেখতে পাচ্ছি যে চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থান নিয়েছেন। শুধু এটি নয়, খাগড়াছড়ি শহরের যে প্রবেশমুখ থেকে শুরু করে যে সড়কগুলো রয়েছে সব জায়গায় আমরা দেখছি যে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কড়া পাহারায় রয়েছেন ঘটনার পর থেকে। ফলে গত দুদিনের চাইতে যদি বলি তাহলে কিছুটা উন্নতি হয়েছে অবস্থার। কিছু কিছু দোকানপাট কিন্তু শহরে খুলতে শুরু করেছে, মানুষজনও বের হচ্ছেন। বিশেষ করে দুর্গা উৎসব চলছে, দুর্গা
দুর্গাপূজার উৎসব চলছে, সে কারণেও কেউ কেউ বের হচ্ছেন পূজা মণ্ডপগুলোতে যেতে হচ্ছে। তবে যে পরিস্থিতি এখনও কিন্তু একেবারেই থমথমে আমরা বলতে পারি, এবং যে কোনো সময় বড় ধরনের যেই আরও সংঘর্ষ হতে পারে সেই আশঙ্কা কিন্তু সব পক্ষ থেকে করা হচ্ছে। তবে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে গুইমারার, সেই ঘটনার প্রভাব কিন্তু পুরো পাহাড়ে, এবং সবাই বলছেন যে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি রক্ষা করা, সেই সম্প্রীতি রক্ষা করাটাই এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। নেতৃস্থানীয় যারা আছেন তারা ভূমিকা রাখবেন সেই আশা কিন্তু সবাই করছেন। আর একটু আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এখানকার রিজিয়ন কমান্ডার এবং জোন কমান্ডার। তারা বলছেন যে এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ ছিল এবং পরিকল্পিতভাবে আসলে এই ঘটনাটি ঘটানো হয়েছে যাতে পাহাড়কে অস্থির করা যায়। একটি মহল এখানে ইন্ধন দিচ্ছে এবং বাইরের শক্তির ইন্ধন আছে বলেও তারা জানতে পেরেছেন এবং তাদের কাছে সেই ধরনের প্রমাণ রয়েছে বলে তারা জানিয়েছেন। তো বিষয়টি তারা বলছেন যে তারা আসলে কঠোর হাতে দমন করবেন এবং সেনাবাহিনী যদি প্রয়োজন হয় ভবিষ্যতে পাহাড়ে আরও কঠোর অবস্থানে যাবে, সেটি স্পষ্ট করে তারা জানিয়েছেন। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়া, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। বাস চলাচল নিয়ে ঢাকায় মালিক শ্রমিক বৈঠকের সমঝোতার পরেও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয়নি ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের বাস। নানা দাবিতে রাতের পর মঙ্গলবার সকালেও বাস চলাচলে বাধা দিয়েছে রাজশাহীর বাস শ্রমিকরা। ভোরে নগরের শিরোইলে ঢাকা বাস কাউন্টারগুলো খোলা ছিল, সেখান থেকে দুটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু সকাল 8টার দিকে বাস ছাড়ার প্রস্তুতি নিলে শ্রমিকরা তাতে বাধা দেয়। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে বাতিল করা হয় টিকিট। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফলে বাধ্য হয়ে বাস কোম্পানির টিকিটের কাউন্টারগুলো বন্ধ করে দেন মালিকরা। বাস মালিকরা বলছেন বাস চলাচল বন্ধ থাকায় প্রতিদিন তাদের লোকসান হচ্ছে অন্তত 24 লাখ টাকা। এদিকে বাস শ্রমিকদের একাংশের নেতা জিয়া জানিয়েছেন বেলা 11টায় বাস মালিকদের সাথে শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাস চলাচল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শ্রমিক নেতা জিয়া। সকাল 7:15 গাড়ি মিনিটের গাড়িটা আমরা ছেড়েছি, তার পরবর্তী সকাল 8টা একটা গাড়ি ছিল, এসি গাড়ি। যাত্রী উঠানোর পরে গাড়ি আমরা ছাড়তে পারিনি। আমার টিকিট কাটছি গতকালকে, আজকে আমার টিকিট আমরা সময় মতো চলে আসছে এখানে কাউন্টারে, এসে বলছে যে এখন গাড়ি বন্ধ যাবে না। তাদের অপেক্ষারও একটা আর আমাদেরও হচ্ছে ভোগান্তি, এই যে এখন চলে যেতে হচ্ছে। যেহেতু আমাদের নেতারা গেছে, তারা এই পর্যন্ত আসেনি, আমাদেরকে কোনো নিউজ দেয়নি। তারা বলেছে যে আমরা আসার পরে আজকে 11:30টার সময় আমরা বসে ফাইসালা করব যে কি করা যায় আর কি। সিদ্ধান্ত যেটা নেওয়ার আজকে 11:30টার সময় আমরা বসে সিদ্ধান্ত নিব। চট্টগ্রাম বন্দর চ্যানেলের বিভিন্ন স্থানে ভাসমান লাইটারের জাহাজে পণ্য মজুদের অভিযোগে বহির্নোঙরে অভিযান চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। অভিযানে কি অনিয়মের বা জাহাজে পণ্য মজুদের কি প্রমাণ মিলেছে জানাবেন। গত রমজানের সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে যে লাইটারের জাহাজ বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য লোড করার পর 3 দিনের বেশি বা 72 ঘন্টার বেশি বন্দর সীমায় অবস্থান করতে পারবে না। এবং সেই সময় অভিযোগ ছিল যে অনেক সময় অসাধু আমদানিকারকরা আসলে পণ্য খালাসের পর সেগুলো নির্ধারিত গন্তব্যে না নিয়ে বন্দরের বিভিন্ন চ্যানেলে লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে সেই লাইটারের জাহাজে পণ্যগুলো মজুত করে রাখে। এবং এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের একটি অভিযান তারা শুরু করেছে এবং এই ক্ষেত্রে আসলে তারা পরীক্ষা করে দেখবেন যে লাইটার জাহাজ যেগুলো এখন চ্যানেল অবস্থান করছে সেগুলোর কয়েকদিন আগে এখানে তারা অবস্থান করছে, কখন তারা জাহাজে পণ্য লোড করেছিল এবং তাদের অবস্থানকালের সময় কত এবং কেন তারা এখান থেকে এখনও তাদের পণ্যগুলো নিয়ে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে না। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাহাজকে আসলে দাঁড় করানো হয়েছে এবং তারা সেই জাহাজটি চেক করবেন। এবং এখানে বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সাদিয়া জামান এবং তার সাথে কোস্টগার্ডের একটি টিম এবং বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং তারা মাইকে ঘোষণা দিয়ে বলছেন যে মাস্টারকে যেন তার জাহাজের যাবতীয় কাগজপত্র নিয়ে যেন তারা এখানে আসেন। আসলে এখানে যদি তারা দেখে যে নির্ধারিত সময়ের বেশি তারা এখানে অবস্থান করছে এবং যৌক্তিক কোনো কারণ ছাড়াই জাহাজগুলো এখানে অবস্থান করছে, তখন সেই জাহাজগুলোকে হয়তো তারা জরিমানা করতে পারেন বা আইনগত যে ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো তারা নেবেন। তো জাহাজের যে মাস্টার এবং কর্মকর্তাদেরকে তারা বর্তমানে তাদের কাছে জানতে চাচ্ছেন যে তাদের কাগজপত্রগুলো নিতে বলেছেন। এবং এখানে কিন্তু
বহির্নগরে সাধারণত গম, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ, সার সহ বিভিন্ন ধরনের পণ্য খালাস হয় এবং অনেক বড় জাহাজে যেগুলো আসলে ড্রাফট বেশি সেগুলো বন্দরের সীমানায় বন্দরের জেটিতে ভিড়তে পারে না, সেগুলো বহির্নগরে লাইটার জাহাজের মাধ্যমে তাদের পণ্য খালাস করে। এবং বড় বড় যে বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান আছে, আবুল খায়ের, মেঘনা সিটি, টিকে গ্রুপ, তাদের সে পণ্যগুলো অনেক সময় কিন্তু এইসব লাইটার জাহাজের মাধ্যমে তাদের যে শিল্প কারখানার গুদাম আছে বা নির্ধারিত বিভিন্ন স্থানে চলে যায় এবং এই পণ্য পরিবহনের কাজে নিয়োজিত আছে প্রায় 2000 মতো লাইটারের জাহাজ, যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে বহির্নগরে পণ্যগুলো লোড করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো বর্তমানে অভিযান চলছে এবং কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে আসলে যে জাহাজটিকে তারা বর্তমানে তারা পরীক্ষা নিরীক্ষার জন্য দাঁড় করিয়েছেন সেই জাহাজে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা, এবং এই অভিযান কিন্তু চলবে বেশ 1 থেকে 2 ঘন্টা ধরে এবং কতগুলো জাহাজ বর্তমানে অবস্থান করছে সেই তথ্যগুলো আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। যুথিকা এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে সমুদ্রে লাইটার জাহাজে অভিযান তার সবশেষ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে অভিযান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শৌলি। আবারও শারদীয় দুর্গাপূজার খবর, দুর্গোৎসবের মহা অষ্টমীর খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, মণ্ডপে উৎসবের আমেজ কেমন দেখছেন এবং দিনব্যাপী কি কি আচার অনুষ্ঠান পালিত হবে সেখানে জানাবেন। যুথিকা, এর আগে যখন আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন বলছিলাম যে শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মহাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে, কারণ এই দিন তারা কুমারী পূজা করে থাকেন। ঠিক কুমারী পূজা রাজধানীতে রামকৃষ্ণ মিশনেই হয় এবং 11টা নাগাদ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজন কুমারীকে পূজা করা হচ্ছে, তার নাম পরিচয় এখনো কর্তৃপক্ষ জানায়নি, পূজা শেষ হওয়ার পরে সেটি জানানো হবে। অর্ঘ্য এবং পুজোর শেষে কিন্তু অর্ঘ্য প্রদানের পরে পুষ্প পরানো হবে দেবীর গলায় এবং অগ্নি, জল, বাতাস, বস্ত্র, পুষ্প, এই 5টি উপকরণ দিয়ে কিন্তু এই কুমারী পূজাটি চলছে। কুমারী পূজাটি মূলত করা হয় দেবীর আরেক রূপ কুমারী সেটিকে ধারণ করার জন্য এবং সমাজে যে নারী পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য যেন দূর হয়। এই যে পূজার মাহাত্ম্য, সেই মাহাত্ম্য যেন নারী পুরুষ সকলে এখানে যারা এসেছেন তারা যেন ধারণ করতে পারেন, সমাজে এমন একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পূজা করা হয়। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মাঠে প্রথম এই পূজাটির প্রচলন করেছিলেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এই দুর্গাপূজা এই অষ্টমী তিথিতে কুমারী পূজাটি পালন করে থাকেন। এবং যেটি বলছিলাম আসলে এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোহিতরা জড়ো হয়েছে, এর আগে ষোড়শ উপাচারে সকালবেলা অষ্টমী পূজা হয়েছে এবং এখন মহারাজ আসলে এই পূজায় অংশ নিচ্ছে। যা যা পূজার আচার রয়েছে সেগুলো তারা পালন করছে। তার আগে পুষ্পাঞ্জলি হয়েছে, ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছে দেবী দুর্গাকে। সবকিছু মিলিয়ে পূজার আমেজ যদি বলি, পূজার যে আমেজ সেটি একদম ফুটে উঠেছে, কারণ এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন পুরোপুরিভাবে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। সকলে যারা দূর দূরান্ত থেকে এই কুমারী পূজা দেখার জন্য, উপভোগ করার জন্য যারা এসেছিলেন, যারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে এসেছিলেন, তারা আসলে সেই পূজায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত। যুথিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মহা অষ্টমীর খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। কয়েকদিনের টানা বৃষ্টি ও আবহাওয়ার বৈরী প্রভাবে ভোলায় বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। এ বিষয়ে আরও জানাতে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হাসপাতালের রোগীর চাপ কেমন দেখছেন জানাবেন। যদিকে আমি রয়েছি ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটি ভোলার একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হাসপাতালে কিন্তু শিশুদের নিউমোনিয়ার পাশাপাশি সারা দেশের ন্যায় ডেঙ্গু রোগের প্রকোপও কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ বৃদ্ধি পেয়েছে। এই ভোলার সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য 2টি ইউনিট খোলা হলেও কিন্তু রোগীর চাপ এতটাই বেশি, এতে করে মেঝেতে চিকিৎসা নেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে কিন্তু রোগীরা এবং রোগীর সহযোগীরা একরকম নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে কিন্তু তারা বলছেন
চিকিৎসা সেবা মান সঠিক থাকলেও কিন্তু স্থান সার্কুলার না থাকার কারণে বেড সংকটের কারণে তাদের একরকম মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, তারা একরকম নাজেহাল অবস্থা রয়েছে। অপরদিকে ভোলার যেই কর্তব্যরত চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন গত এক সপ্তাহ যাবৎ বৈরী আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে ভোলার যেই নর্দমার পানি বৃদ্ধি পেয়েছে, এতে করে এই ভোলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপও কিন্তু বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এখন যেই ওয়ার্ডটিতে রয়েছি এখানে অধিকাংশই এটা পুরুষ ওয়ার্ড, এই পুরুষ ওয়ার্ডের পাশাপাশি কিন্তু মহিলা ওয়ার্ডেও কিন্তু অসংখ্য ডেঙ্গু রোগী রয়েছে। এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকরা পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভোলার যে সদর হাসপাতাল 250 শয্যার হলেও কিন্তু এর জনবল কিন্তু 100 শয্যা দিয়ে পরিচালিত হচ্ছে। এতে করে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে অনেকটাই ব্যাহত হচ্ছে বলেও কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়াও যে ভোলার যে বাকি 7টি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বলি, ভোলার এই সদর হাসপাতাল ছাড়াও কিন্তু বাকি যেই স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে প্রতিটি হাসপাতালের চিত্র কিন্তু একই রকম। প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও যে সিভিল সার্জন জানিয়েছেন যে ডেঙ্গু রোগীর জন্য সকল প্রকার যেই চিকিৎসা সেবার জন্য মেডিসিন প্রয়োজন, ওষুধ প্রয়োজন তা মজুদ রয়েছে, কিন্তু জনবল সংকটের কারণে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারছে না বলে কিন্তু জানিয়েছে। অপরদিকে যেই রোগীর স্বজনরা রয়েছেন তারা জানিয়েছেন যে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল কার্যক্রম রয়েছে মশক নিধনের জন্য, এই মশক নিধনের জন্য তেমন করে কার্যক্রম পরিচালনা না হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশক নিধনের কার্যক্রম পরিচালিত হলে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসবে বলে কিন্তু স্বজনরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বলার 250 শয্যার জেনারেল হাসপাতালের সর্বোচ্চ তথ্য। ভোলা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ। খানাখন্দে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও হয়নি 60% কাজও। এ অবস্থায় পদ্মা সেতুর সুফল থেকেও বঞ্চিত হচ্ছেন শরীয়তপুরের লাখো মানুষ। কাজী মনুরুজ্জামানের প্রতিবেদন, ছবি তুলেছেন সজীব খান। শরীয়তপুর থেকে রাজধানীতে যাতায়াতের একমাত্র সড়ক ঢাকা শরীয়তপুর মহাসড়ক, কিন্তু বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল সড়কটি। 2020 সালে শুরু হওয়া ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। 2 দফা মেয়াদ বাড়িয়েও 60% কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ জটিলতা আর ঠিকাদারের গাফিলতিতে আটকে আছে এই মহাসড়কের নির্মাণ কাজ। যাত্রাপথে দেখা গেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের বেশি সময় পার করতে হয়। বৃষ্টি আসলে পানি হয়ে যায় গিরা, আর বৃষ্টি গেলে ধুলা। ব্রিজটা হইলে আর আমাদের এই দুর্ভোগটা হতো না। আমরা বিগত 4-5 বছর ধরে এই দুর্ভোগে আছি। আমাদের নতুন গাড়িগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত গাড়ির পাতি ভেঙে যাচ্ছে। 27 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 105.5 একর জমি অধিগ্রহণ করার কথা ছিল, কিন্তু দীর্ঘ 5 বছরেরও বেশি সময়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে পারেনি জেলা প্রশাসন। ঠিকাদার গাফিলতি না, 3 নম্বর প্যাকেজে তো আসলে এখনো সময় আছে। তো আমি তো এটাই বললাম যে সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করবে। যে জমি যদি সব বুঝে পাওয়া যায় পুরোটাই কাজ শেষ করে ফেলতে পারবে। মোস্ট অফ দ্য কেসেস অধিগ্রহণ হয়ে গিয়েছে, তারা ক্ষতিপূরণ টাকাও পেয়ে গিয়েছে। এখন ঠিকাদার যদি কাজটা শুরু করে তাহলে কিন্তু সম্ভব। পদ্মা সেতুর সাথে শরীয়তপুরকে সংযুক্ত করতে 2020 সালে 1682 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর নাওডোবা সড়কের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, মানববন্ধন থেকে কি কি দাবি জানানো হচ্ছে জানাবেন? যে জ্যোতিকা, খুলনার বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে একটি বিশাল একটি জায়গা নিয়ে এটি অবস্থিত পাকিস্তান শাসন আমল থেকে। এটি কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বারবার দাবি জানিয়ে আসছিল যে এইটাকে স্থানান্তর করে বিশ্ববিদ্যালয়ের যে জায়গার সংকট রয়েছে সেই জায়গার সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গবেষণার জন্য যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো গ্রহণ করা। যেহেতু ফিশারিজ একটি ডিপার্টমেন্ট রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে বা বিভাগ রয়েছে সেই সব বিভাগের
যে গবেষণার কাজগুলো রয়েছে সেগুলো যাতে হয় সেই কারণে এই জায়গাটা খুবই প্রয়োজন। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা প্রয়োজন তার থেকে অর্ধেক জায়গা নিয়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, এই জন্য এই জায়গাটির পরিধি বৃদ্ধি করা প্রয়োজন। তো এই দাবিতেই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 2 মাস আগে তারা এখানে যে মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছিল এবং এটিকে হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা বারবার চাপ দিচ্ছিল এবং দাবি জানিয়ে আসছিল। সেই একই দাবিতে কিন্তু আজকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, আমরা খুলনাবাসী সহ বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন যে ছাত্র বা শিক্ষার্থীরা যে দাবিটা কয়েক মাস ধরে তারা করে আসছেন সেই একই দাবিতে তারাও একমত এবং খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা যেটি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের যে সুযোগ সুবিধা সেটি যে অপ্রতুলতা রয়েছে এই জায়গাটি আসলে খুবই প্রয়োজন বলে তারা মনে করছেন এবং সরকারিভাবে এই জায়গাটি বরাদ্দ, যেহেতু মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র, এখানে কয়েকটি পুকুর রয়েছে যেগুলোতে যে পরীক্ষা নিরীক্ষা বা যে এখানে গবেষণা করার প্রয়োজন সেখানে তারা করছে না এবং যে কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সুযোগটা যদি দেওয়া হয় বা এই সুযোগটি প্রদান করা হয় তাহলে এখানে কিন্তু মেধাবী শিক্ষার্থী এবং মেধাবী গবেষকরা বেরোবে এবং দেশের অর্থনীতিতে বিভিন্ন ধরনের অবদান তারা রাখতে পারবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে খুলনায় যে মানববন্ধন কর্মসূচি হয়েছে একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি এবং এটি প্রায় 1 ঘন্টা ব্যাপী এটি অনুষ্ঠিত হয় এবং এটি শেষ হয়েছে একটু আগে। সব মিলিয়েই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।